আমরা কিন্তু 4.2 এর অনেকটুক প্রবলেম করছি। আজকে আমরা মনে হয় দুই ধরনের থিওরি দেখছি, ওই থিওরি রিলেটেড কিছু প্রবলেম সলভ করছি। আজকে আমরা আরো কিছু থিওরি, আজকে নতুন থিওরি দেখবো না হয়তো বা, তো একটা থিওরি দেখতে পারি হাইস্ট, মেইনলি কিছু প্রবলেম সলভ করবো। সো চলো, ওকে। সো প্রথম যে প্রবলেমটা, আচ্ছা দেখো তো আমি কি এই প্রবলেমটা তোমাদের করাইছিলাম? আই ফরগট যে করাইছি কিনা। পি কিউ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যেটা মূল বিন্দু দিয়ে যায়, এরকম কোনো প্রবলেম কি করাইছিলাম? পি কিউ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের কথা বলা হয়েছে। সেই বৃত্তটা কি করছে? সেই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 0 0 বিন্দু দিয়ে পাস করে, মূল বিন্দু দিয়ে যায়। ওকে, মূল বিন্দু দিয়ে যায়। তাহলে আমার বৃত্তের কেন্দ্র হচ্ছে পি কিউ এবং বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে যায়। ওকে, তারপর কি বলছে? তারপর বলছে যে বৃত্তটা সমীকরণ বের করো। সো বৃত্তের কেন্দ্র দিচ্ছে এবং বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এটাও বলছে। এখন কি হবে? বৃত্তটা সমীকরণ বের করতে বলছে। সো বৃত্তটির সমীকরণ কত? তারপরে বলছে প্রমাণ করতে বলছে, প্রুভ দ্যাট, যে মূল বিন্দুতে আমরা কিন্তু এটা বের করতে পারি অলরেডি, যে কোনো একটা বিন্দুতে, বৃত্তের কোনো একটা বিন্দুতে আমরা স্পর্শকের ইকুয়েশন কিভাবে বের করি সেটা কিন্তু আমরা জানি। তো এখানে বলছে যে প্রমাণ করো যে মূল বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ। তো মূল বিন্দুতে বৃত্তটির স্পর্শক, হ্যাঁ, স্পর্শকের সমীকরণ হচ্ছে px প্লাস qy ইজ ইকুয়াল টু 0। সো এই হচ্ছে আমাদের টোটাল কোশ্চেনের স্টেটমেন্ট। এখন চলো কোশ্চেনটা সলভ করা যাক। ওকে, সো প্রথম কথা হচ্ছে যে আমাদের বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। ওকে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং বলা হয়েছে কি বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, রাইট? সো বৃত্তটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায়। তোমরা কি জানো কোন একটা বৃত্ত যখন মূল বিন্দু দিয়ে পাস করে তখন তার সি এর মান কত হয়? 0 এক্স্যাক্টলি, সি এর মান কিন্তু 0 হয়। সি এর মান 0 হয়। কোন বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে পাস করে তার সি এর মান 0 হয়। তাহলে এই বৃত্তের ইকুয়েশনটা তাহলে আমরা কি লিখতে পারি? এই বৃত্তের ইকুয়েশন কিন্তু চাইলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2 ইন্টু জি। আচ্ছা, আমাদের কেন্দ্র কত থাকে? মাইনাস জি না? তাহলে আমাদের এখানে মাইনাস জি এর ভ্যালু কত দেওয়া আছে বলতো? মাইনাস জি এর ভ্যালু দেওয়া আছে পি। তাহলে বলতো জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে মাইনাস পি। তো জি এর ভ্যালু যদি মাইনাস পি হয়, আমাদের ইকুয়েশনটা জানি কি ছিল? এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2জি এক্স। তাহলে জি এর জায়গায় বসিয়ে দাও মাইনাস পি এক্স যোগ 2fy। তাহলে এফ এর জায়গায় কত বসাবো বলতো? এফ ইজ ইকুয়াল টু কত হবে এখানে? -q এক্স্যাক্টলি -2। সো 2 ইন্টু মাইনাস কিউ ইন্টু ওয়াই যোগ সি বসানো দরকার আছে, সি কিন্তু 0, কারণ যেহেতু বলা হয়েছে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে মূল বিন্দুটাকে তার পরিধি, বৃত্তের যে বাইরের যে লেয়ারটা পরিধিটা থাকে সেই পরিধিটা মূল বিন্দুকে অতিক্রম করে যাবে, তাহলে সি আর লেখা দরকার নেই, ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বৃত্তের ইকুয়েশন কিন্তু পেয়ে গেলাম। ইকুয়েশনটা কত আসতেছে? ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস 2px মাইনাস 2qy ইজ ইকুয়াল টু 0। এইবার বলতো আমরা কোন একটা বৃত্ত, এই যদি একটা বৃত্ত হয়, ওই বৃত্তের কোন একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করার ফর্মুলা কিন্তু শিখছিলাম। কি বলছিলাম মনে আছে? এক্স স্কোয়ার যেখানে থাকবে এক্স ইন্টু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। আর এক্স ওয়ান ওয়াই ওয়ান এরা কারা? এরা হচ্ছে আমার যেই বিন্দুতে বৃত্তের উপরস্থ। এটা কিন্তু ফর্মুলাটা তুমি তখন ইউজ করতে পারবা যখন বিন্দুটা বৃত্তের পরিধির উপর কোন একটা বিন্দু হবে। এবং আমার প্রশ্নতে কিন্তু তাই বলছে যে মূল বিন্দুতে বৃত্তটির স্পর্শক, অর্থাৎ বৃত্তের মূল বিন্দুটা তো তার পরিধির মধ্যেই আছে, যেহেতু বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়। এখন বলতেছে যে এই মূল বিন্দুতে অর্থাৎ 0 0 বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ কত? এবং এক্স থাকলে জানি কি হয়? এক্স থাকলে হয় এক্স যোগ এক্স ওয়ান ডিভাইড বাই 2, ওয়াই থাকলে হয় ওয়াই যোগ ওয়াই ওয়ান ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই একটা ট্রান্সফরমেশন যদি তুমি করতে পারো, তাহলে তুমি বৃত্তের ইকুয়েশন জানা থাকলে সেখান থেকে তুমি কি করতে পারবা? বৃত্তের
স্পর্শকের ইকুয়েশন বের করে ফেলতে পারবা। সো চলো সেই কাজটাই করব। আমাদের x1 আর y1 কত কত বলো তো? এখানে x1 আর y1 কত? 0 0। বুঝতে পারতেছো? আমাদের x1 ও y1 কিন্তু 0 0। আচ্ছা, আকিরা কাকে মেসেজ করছো? তোমার মেসেজটা কিছু বুঝি নাই। যাই হোক, তুমি কি আমাকে কোনো প্রশ্ন করছো ওইখানে? না স্যার, আচ্ছা, না ওকে ওকে স্যার, আমি ভুলে এভিএন দিচ্ছি। ওকে ওকে, সমস্যা নেই, লিভ ইট। দেন আমাদের এখানে x1 আর y1 হচ্ছে 0 0, রাইট? সো আমরা হচ্ছে 0 0 বিন্দুতে আমাদের স্পর্শ রাখতে হবে। তাহলে আমাদের x1 এর জায়গায় 0 বসবে, y1 এর জায়গায় 0 বসবে। তার ফর্মুলা কি? এই যে বৃত্তের ইকুয়েশনটা, এটাকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে কিসে? স্পর্শকের ইকুয়েশনে। x ইনটু x1 মানে 0 যোগ y ইনটু y1 মানে 0 মাইনাস 2p, এবার x এর জায়গায় কত বসবে? x যোগ x1 অর্থাৎ 0 ডিভাইডেড বাই 2 যোগ 2, এরপর তো মাইনাস ছিল আবার, সো এখানে আসবে হচ্ছে মাইনাস 2q, y এর জায়গায় y যোগ y1 মানে 0 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। সো এবার দেখো এই অংশ 0, এই অংশ 0, তো আমার কি পড়ে থাকতেছে? এই যে 2 আর 2 কাটা, এখানে 2 আর 2 কাটা, তাহলে আমার পড়ে থাকতেছে মাইনাস px মাইনাস qy ইজ ইকুয়াল টু 0। এন্ড আমাকে প্রুফ করতে বলছিল কি px যোগ px যোগ qy ইজ ইকুয়াল টু 0। ওকে, তো আমার কিন্তু প্রমাণটা হয়ে গেছে। একটা কাজ করি, মাইনাস দিয়ে গুণ করি অথবা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই। তো মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস, তাহলে অ্যান্সার কি হচ্ছে? px যোগ qy ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার মূল বিন্দুতে এই বৃত্তটার স্পর্শক। একটু উপরে দেখাবেন। ওকে, পি কমা কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ বের করতে বলছে। সো বৃত্তর কেন্দ্র জানি, এবং যেহেতু মূল বিন্দু দিয়ে যায় তাহলে তার হচ্ছে সি 0 হবে, আর কেন্দ্র হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ আমি জানি। সো কেন্দ্র মানে জানা থাকলে, সি জানা থাকলে তুমি বৃত্তের সমীকরণ লিখতে পারো। তো আমরা সমীকরণ এইভাবে লিখলাম। তো সমীকরণ লেখার পরে ওই সমীকরণ থেকে আমি কি করছি, ওই সমীকরণ, বৃত্তের সমীকরণকে তুমি চাইলে ইয়াতে কনভার্ট করতে পারো, স্পর্শকের সমীকরণে কনভার্ট করতে পারো। কোনো বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণে কনভার্ট করা যায়। সেটাই আমরা করলাম। যেহেতু মূল বিন্দুতে স্পর্শক বলছে, তো মূল বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ বানাই ফেললাম। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। পরের প্রবলেমে যাই। ওকে, সো পরের প্রবলেমটা দেখি। আচ্ছা, তো এবার পরের প্রবলেমটা দেখো। এই প্রবলেমটা আমি করে দিতেছি। হ্যালো, শুনতেছো? জি ভাইয়া। জি ভাইয়া, শুনতেছি। আমার কাছে মনে হলো যে মাইকটা হঠাৎ করে মানে বন্ধ হয়ে গেছে আর কি। যাই হোক, একটু কনফার্ম হয়ে নিলাম। তো এবার পরের প্রবলেমটা দেখো। এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সার্কেল। এখন বলা হয়েছে যে দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে। আচ্ছা, এবার আমি তোমাকে বলি, তাহলে এই হচ্ছে কি সার্কেল। ওকে, এই সার্কেলের উপর এমন একটা বিন্দু আছে, ঠিক আছে, যেই বিন্দু ভুজ হচ্ছে 2, কোটি কিন্তু তুমি জানো না। তাহলে এই সার্কেলের উপরে এমন একটা বিন্দু আছে যেই বিন্দু ভুজ 2, যেটা বলছে প্রশ্নে যে ভুজ 2 বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? ঠিক আছে, তাহলে এই বৃত্তের এমন একটা বিন্দু আছে যেই বিন্দুতে ভুজ হচ্ছে 2, কিন্তু তার কোটির ভ্যালু কিন্তু তুমি জানো না। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম এয়া, যে তার ভুজ হচ্ছে 2 কিন্তু তার কোটি আমি জানি না। তাহলে যদি আমি তার কোটিও জেনে যাই, তাহলে কিন্তু নির্দিষ্ট একটা বিন্দুতে একটা বৃত্তের স্পর্শকের সমীকরণ আঁকাই যায়, একটা স্পর্শকের সমীকরণ বের করাই যায়। এটা হচ্ছে বৃত্ত, তো মানে x ইন্টু x1 y ইন্টু y1 ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু ওইভাবে কিন্তু করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আমাদের কি করতে হবে?
এই বিন্দুর কোটি বের করতে হবে। আচ্ছা বলো তো কে বলতে পারবা এই বিন্দুর কোটি বের করতে হলে কি করা যেতে পারে? স্যার এক্স এর মান বসে দিলে ওয়াই এর মানটা বের করতে পারবো না? এক্স্যাক্টলি, ভেরি গুড। আমরা যদি বৃত্তের সমীকরণের মধ্যে এক্স এর ভ্যালু বসায় দেই 2, তাহলে আমরা ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব। কারণ এই বিন্দু যেটার কথা বলা হচ্ছে এটা তো বৃত্তের পরিধিরই একটা অংশ, তাহলে সে তো অবশ্যই বৃত্তের যে সমীকরণটা সেই সমীকরণটাকে কি করবে, স্যাটিসফাই করবে। তাহলে আমরা এক বৃত্তের সমীকরণের মধ্যেই এক্স এর জায়গায় 2 ইনপুট দেই। এবার আমরা দেখি ওয়াই এর মান কত আসে। তাহলে কি 2a² যোগ y² = 20, তাহলে y² = 16, তাহলে y = কত আসতেছে? y = আসতেছে +-4। তাহলে আমার বিন্দু আমি কয়টা পাইলাম? একটা বিন্দু পাইলাম 2,4 আর একটা বিন্দু পাইলাম 2,-4। এখন এই দুইটা বিন্দুতে আমার x² যোগ y² = 20 এবং x² যোগ y² = এই একই বৃত্তের আমার স্পর্শকের সমীকরণ আঁকতে হবে। তাহলে কি করবো বলতো? x² এর জায়গায় কি বসাবো? x * x1, x1 কে এখানে 2 যোগ y * y1 কে 4 = 20। তাহলে আমার একটাই স্পর্শকের সমীকরণ আসবে 2x যোগ 4y = 20। চাইলে আরেকটু সিম্পলিফাই করতে পারো, 2 দিয়ে ভাগ দাও, x যোগ 2y = 10। শেষ। এটা হচ্ছে একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার কি আসবে এবার তোমরা বলো? x² এর জায়গায় কি আসবে? x * 2 যোগ y * -4 = 20। সো আমরা এখানে পাচ্ছি 2x - 4y = 20। 2 দিয়ে যদি ভাগ দেই x - 2y = 10। সো এই দুইটাই হচ্ছে আমাদের কি, দুইটা স্পর্শকের ইকুয়েশন এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আমাদের এই প্রবলেমটাও আমরা পারলাম। সো বৃত্তের পরিধির উপর একটা বিন্দুর ভুজ দেওয়া আছে, কোটিও দেওয়া নাই, কিন্তু বলছে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো আমরা কোটি বের করে নিলাম, তারপরে স্পর্শকের সমীকরণ তো সহজ। তোমাদেরকে আমি একটা প্রবলেম দিই, x² যোগ y² = 13। এই বৃত্তের 2 কোটি বিশিষ্ট, তবে তার কোটি হচ্ছে 2। ওকে, 2 কোটি বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? এক্স্যাক্টলি আগের মতো না? তাহলে আমি তোমার কোটি দিছি একটা বিন্দুর, বাট ভুজ দেইনি। সো এখন আমার তোমার কাজ হচ্ছে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। সো এটা একটু করো। আর কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, আপাতত এটা করো। The 3x plus 2y = 13 or minus 3x plus 2y = 13. 3x plus 2y = 13, আরেকটা কি বলতো? -3x plus 2y = 13 আসে। বাকি সবার সেম আসছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, জি ভেরি গুড। স্যার। সো সবারই সেম আসলো, গুড। আমরা এবার পরের প্রবলেমে যাই। আজকে আমরা থিওরির ঝামেলা নাই তেমন, সো আমরা প্রবলেম সলভিং করব। সো ভালো লাগবে ক্লাস, যারা একটু থিওরি জানো তাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। সো পরের প্রবলেমে কি বলছেন, আমরা বৃত্তের সমীকরণটাকে লিখি। x² যোগ y² = b * 5x - 12y। হ্যাঁ, বলছে এই বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, ব্যাসটির সমীকরণ বের করো। আচ্ছা, ব্যাস মূল বিন্দু দিয়ে যায়। আচ্ছা, ব্যাসটি সমীকরণ বের করো। আচ্ছা, আমি প্রশ্নটা আগে লিখি। এটা হচ্ছে একটা বৃত্ত। তো বলছে এই বৃত্তের তো ব্যাস থাকতে পারে অসংখ্য, রাইট? তো এই বৃত্তের এমন একটা ব্যাসের কথা বলতেছে, একটি ব্যাস, এর যে কোনো একটা ব্যাস আছে। সো আচ্ছা, ব্যাসের সংজ্ঞাটা বলো তো। কেন্দ্র ব্যাসের দিয়ে যে সংজ্ঞাটা বললে ব্যাস একটা পারবা। এক্স্যাক্টলি, কেন্দ্র দিয়ে যে বৃত্তের এক ব্যাস মাথা থেকে শুরু হবে, কেন্দ্র দিয়ে যেতে হবে। এটা হচ্ছে কথা, কেন্দ্র দিয়ে যাইতেই হবে। তো কেন্দ্র দিয়ে গেলেই ব্যাস। তো এটা মাথায় রাখো। তাহলে ব্যাসের যদি ইকুয়েশনটা বের করতে হয়, তাহলে এটা মনে রাখবা, একটা বিন্দু কিন্তু তুমি অলরেডি জানো, সেটা কি? ওই বৃত্তের কেন্দ্র। তুমি যদি ওই বৃত্তের কেন্দ্র জানো, তাহলে তুমি ব্যাসের সমীকরণ বের করা যেতে পারে, জাস্ট আর একটা বিন্দু হলেই চলবে। ওকে, সো বলছে যে এই বৃত্তের একটা ব্যাস আছে, যেই ব্যাসটা কি করছে, যেই ব্যাসটা মূল বিন্দু দিয়ে যায়। প্রথম কথা হচ্ছে ব্যাস মানে সে কেন্দ্র দিয়ে যায়,
আবার বলতেছে ব্যাসটা মূল বিন্দু দিয়ে যায়, আর কেন্দ্র দিয়ে যায় সেটা কিন্তু আমরা আগে থেকে জানি, এটাকে কোশ্চেনে বলে দেয়। আর মূল বিন্দু দিয়ে যায় যেটা বলে দিছে, তাহলে তুমি দুইটা বিন্দু কিন্তু পেয়ে গেছো, যে দুইটা বিন্দুগামী সরলরেখা পেয়ে গেছো। তো দুইটা বিন্দু জানা থাকলে কি করা যায়, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করা যায়। ওইটাই বলছে আর কি, ব্যাসের সমীকরণ বের করতে বলছে, যে বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায়। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাসটির সমীকরণ, 1 নম্বর কোশ্চেন বলছে ব্যাসটির সমীকরণ কত। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যদি ব্যাসটির সমীকরণ জান তাহলে এবার বলছে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শক, মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শক তো বের করা মাত্র যেগুলো করলাম আর কি, সেটা x * 0 যোগ y * 0, আবার 5x এর জায়গায় কি বসাবা x যোগ 0 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শক তো পারবো, এটা একটু আগে করে আসলাম। সো এটা তো প্রথম কাজ হচ্ছে ব্যাসটির সমীকরণ। তো আমরা একটু গ্রাফিক্যালি দেখি জিনিসটা কি। ওরা যেটা বলতে চাইছে যে এটা তো একটা বৃত্ত, তার তো একটা কেন্দ্র আছে অবশ্যই। সো তার যে ব্যাসটা আছে, এটা তার ব্যাস, একটা তো হচ্ছে তার কেন্দ্র, তার কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমরা বৃত্তের সমীকরণ থেকে কিন্তু তার কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো। আবার বলা হয়েছে এই ব্যাসেরই কোন একটা জায়গায় মূল বিন্দু অবস্থিত। ঠিক আছে, তোমাকে যদি দুইটা বিন্দু দিয়ে দিই তাহলে বলো তো সরলরেখার ইকুয়েশন কি হবে? y minus y1 divided by এক্স্যাক্টলি minus এটাই, y2 y minus y1 divided by y1 minus y2, x minus x1 divided by x1 minus x2। তো এটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। তো আমরা একটা বিন্দু জানি হচ্ছে 0,0, আর একটা বিন্দু বের করতে হবে তোমার কেন্দ্র। সো এই বৃত্তের কেন্দ্র কত হবে, আমি বৃত্তের ইকুয়েশনটা নিয়ে আসি, তোমরা বলবা কেন্দ্র কত হবে। সো x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস 5bx আর প্লাস 12by, বলো তো এই বৃত্তের কেন্দ্র কত হবে, কেন্দ্রের স্থানাঙ্ক দ্রুত। এনিওয়ান? কেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য কি করি, -2 দিয়ে ভাগ করি না, 2gx আর 2fy এই রাশিটাকে। সো -5bx, এটাকে যদি -2 দিয়ে ভাগ করো তাহলে x এর সাথে তোমার কি থাকবে বলো তো, এটাকে -2 দিয়ে যদি ভাগ করো 2 টু কাটা, তাহলে x এর সহগ হিসেবে থাকতেছে হচ্ছে 5b ডিভাইডেড বাই 2। তাহলে এই বৃত্তের কি হবে, এই বৃত্তের তাহলে হ্যাঁ। সো এবার বলো তো এই বৃত্তের তাহলে কেন্দ্র কত কত হবে, 5/2, minus 6. 5b বাই 2 আর হচ্ছে -6b, -6, রাইট? এই দুইটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। সো আমরা একটা পাইলাম, কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম কত, 5b বাই 2 আর হচ্ছে -6b। সো 5b বাই 2 আর হচ্ছে -6b। সো এইবার এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করে এবং বলো যে এই বৃত্তের ব্যাসের সমীকরণটা কত আসছে। সো সেটা একটু বলো, এই বৃত্তের ব্যাসের সমীকরণ কত আসলো। আলহামদুলিল্লাহ। ব্যাস হচ্ছে 13b/2। 13b বাই মানে ব্যাসের সমীকরণ, ব্যাসের সমীকরণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। 13b বাই 2 কোথা থেকে আসলো, কি কয় না কয়? মানে এই বৃত্তটার ব্যাসের কথা বললাম আর কি। না তোমাকে তো ব্যাস বের করতে বলিনি, ব্যাসের সরি সমীকরণ ব্যাস বলি। না, সরি ব্যাসার্ধ বের করছি, সরি। কেউ পারো নাই বের করতে ব্যাসের সমীকরণ কত? 12bx plus 5by equal to 0. ওই মিয়া বি রাখছো কেন, বি কাইটা দাও। 12bx বলছো তাই তো, 12bx যোগ 5by
ইজ ইকুয়াল টু 0। তাহলে বি কাইটে দিই নাকি, দুই জায়গায় যদি বি আছে, তাহলে এটা ব্যাসের ইকুয়েশনটা সহজভাবে লিখলে কত হবে, 12x যোগ 5y ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, 12x যোগ 5y ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে ব্যাসের সমীকরণ। 2 নম্বরে যে কোশ্চেনটা করছে, এবার সেই কোশ্চেনে যাই। মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শক, সো মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শক। ওকে, তাহলে মূল বিন্দু দিয়ে যে স্পর্শকটা যায়, তাহলে সেই স্পর্শকটা বের করতে বলা হয়েছে। সেটা কিভাবে করবা? সো জাস্ট বৃত্তের সমীকরণের মধ্যে মূল বিন্দুরা বসাই দিলেই তো হয়ে যাওয়ার কথা নাকি? এটা অনেকভাবে করতে পারবা। বৃত্তের সমীকরণে মূল বিন্দু বসায় দাও, তাও হবে। অথবা তুমি ব্যাসের সমীকরণ পাইছো না, ব্যাসের সমীকরণ আর স্পর্শক কিন্তু পরস্পর লম্ব হয়, এটা তো তোমরা জানো। যে বৃত্তের যে ব্যাসার্ধগামী যে মানে অবিলম্বটা বেসিক্যালি ব্যাসের সমীকরণই হয়, ঠিক আছে? অবিলম্ব আর ওই যে অবিলম্বটা হয় সেইটা আর তার স্পর্শক কিন্তু লম্ব হয়। তো যেহেতু আমরা এইটার সমীকরণ জানি, ব্যাসের সমীকরণটা জানি, তাহলে তার লম্ব রেখার সমীকরণটাই কি হবে আমার, তার লম্ব রেখার সমীকরণটাই হবে আমার ও স্পর্শকের সমীকরণ। বাট ওইটা ছাড়াও আমরা 0 0 বিন্দুতে ডিরেক্ট স্পর্শকই বের করতে পারি। সেটা কিভাবে? সেটা আমরা এক্স এর জায়গায় কি বসাবো, মূল বিন্দুতে স্পর্শক বলছে 0 0 বিন্দু, তাহলে এক্স এর জায়গায় বসাবো x ইনটু x1 মানে 0 যোগ y স্কয়ারের জায়গায় বসাবো y ইনটু y1 মানে 0 মাইনাস 5b ইনটু x এর জায়গায় বসাও x যোগ 0 ডিভাইডেড বাই 2, y এর জায়গায় বসাও যোগ 12b ইনটু y এর জায়গায় বসাও y যোগ 0 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। সো এটা 0 আসলো। সো কাটাকাটি করলে সব মিলে কি থাকতেছে এখানে, মাইনাস। সো আমরা কি করতে, স্পর্শকের সমীকরণ এক্স্যাক্টলি। সো মাইনাস 5bx/2, ওকে, যোগ 12by/2। সো 2 2 কেটে দিলে ইজ ইকুয়াল টু 0 ছিল, 2 2 কেটে দিলে আমরা পাচ্ছি কত, আর বিও যদি কেটে দেই আমরা পাচ্ছি 12y - 5x ইজ ইকুয়াল টু 0। 12y - 5x ইজ ইকুয়াল টু 0। দেখো তো ব্যাসের সমীকরণ আর এটা কিন্তু পরস্পর লম্ব, যেটা আমি বলছিলাম যেটা লম্ব হবে, ওইটা দিয়ে ওই কনসেপ্ট দিয়ে চাইলে করা যাইতো। এবং দেখো এইবার দুইটাকে সমীকরণকে ম্যাচ করো, লম্ব হয়েছে না, এক্স এরটা ওয়াই এর কাছে গেছে, ওয়াই এর এক্স এর কাছে, মাঝখানে কি হয়েছে, মাইনাস হয়ে গেছে প্লাসের জায়গায়, ঠিক আছে? তো এভাবে কিন্তু তোমরা চাইলে এই ম্যাথটা করতে পারবা, একাধিক ভাবে করতে পারবা, ঠিক আছে? সো এই আমাদের একটা টাইপ কিন্তু এখন শেষ, আমরা পরের টাইপে যাই। তো আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। যখন আমরা পরের টাইপে যাই, আচ্ছা এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। বলছে এই বৃত্তের যে স্পর্শকের সমীকরণ কিন্তু দেয় নাই আগের মতো, বলছে যেই স্পর্শক এক্স অক্ষের সাথে, এই বৃত্তের যে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, 30 ডিগ্রি কোণ তৈরি করে তার সমীকরণ কত? তাহলে এই বৃত্তের যেই স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে তার সমীকরণ বের করতে বলছে। আচ্ছা একটা জিনিস বলো, কোন একটা স্পর্শক, আচ্ছা প্রথম কথা বলো, স্পর্শক কি সরল রেখা না? বুঝতেছো? স্পর্শক নিজে তো একটা সরল রেখা, তাই না? বুঝতেছো না তোমরা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। বুঝতেছি। ওকে, সো স্পর্শক যদি একটা সরল রেখা হয় তাহলে তারও তো একটা ঢাল থাকবে। তো এবার বলো, স্পর্শক যদি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তো সে এইভাবে 30 ডিগ্রি কোণ তৈরি করতে পারে, এখানে বলা নেই এক্স অক্ষের ধনাত্মক দিক, রাইট? তো এইভাবেও কিন্তু এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতে পারে উল্টা সাইড থেকে, এইটা থেকেও 30 ডিগ্রি কোণ তৈরি করতে পারলো। সো যদি স্পর্শকটা এক্স অক্ষের সাথে এইভাবে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তার ঢাল কত হবে বলো তো? তার এম ইজ ইকুয়াল টু কত হবে? 1030 1/√3 1030, 1/√3 বা 1030। আর এই ক্ষেত্রে তার এম ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? -1/√3 -1/√3 বা -1030 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তোমরা গ্রাফিক্যালি জিনিসটা বুঝলা। এবার আমরা আসলে স্পর্শকের ইকুয়েশনটা বের করতে হবে। এবার কিন্তু স্পর্শকের ইকুয়েশন দেয় নাই, ঠিক আছে? ইউজুয়ালি স্পর্শকের ইকুয়েশনটা দিয়ে দিচ্ছ, আমাদের জাস্ট চেক করতেছিলাম সেটা স্পর্শক হয় কিনা। তো এই টাইপের মধ্যে স্পর্শকের ইকুয়েশনই দিচ্ছে না আমাদেরকে। তো আমাদেরকে স্পর্শকের ইকুয়েশনটা বের করতে হবে এই ইনফরমেশনের সাহায্যে। সো
আমরা ধরে নিলাম যে আমাদের স্পর্শকের ইকুয়েশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx। আচ্ছা, স্পর্শক যদি একটা সরল রেখা হয় তাহলে সরল রেখার ইকুয়েশনই তো স্পর্শকের একটা ইকুয়েশন হবে। সো এখানে বেসিক্যালি 30 ডিগ্রি কোণের কথা বলা হয়েছে, তার মানে কিন্তু আমি এই স্পর্শকের ঢালটা কিন্তু জানি, মানে m এর মান কিন্তু জানি। তো আমরা বলতে পারি, ধরে নিলাম যে এই স্পর্শকের ইকুয়েশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকৃতির। ওকে, তাহলে এই স্পর্শকের ইকুয়েশনটা হবে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। আমরা দেখছিলাম না, একবার প্লাস 10 30 ডিগ্রি আসে, আবার মাইনাস 10 30 ডিগ্রি আসে। প্লাস 10 30 ডিগ্রির জন্য হচ্ছে 1/√3, মাইনাস 10 30 ডিগ্রির জন্য হচ্ছে মাইনাস 1/√3। সো প্লাস মাইনাস 1/√3 ইন্টু এক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ। ওকে, এক সাইডে নিয়ে আসি, y প্লাস মাইনাস 1/√3 ইন্টু এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা ধরো, তাহলে এইটা হচ্ছে আমাদের স্পর্শকের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা কি এখন আমরা বের করতে পারছি? এখনো কিন্তু আমরা সাকসেসফুল হই না, কারণ আমাদের সি এর মান কিন্তু এখনো অজানা, আননোন। তাহলে সি এর মান বের করার জন্য এখন একটা কি করা যায়? সো আমরা বৃত্তটা একটু আঁকি। এই হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্তটা কত? বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? 0 0 0 0 0 0। এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত? 4 4 এক্স্যাক্টলি, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি 4 হয়, তাহলে এই বৃত্তের যেই স্পর্শকটা আমরা বের করছি সেই কেন্দ্র থেকে ওই স্পর্শকের সমীকরণ কত আসছে? y প্লাস মাইনাস 1/√3x প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে কেন্দ্র থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে? 4 হবে। সো আমরা কেন্দ্র থেকে 0 0 বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব আঁকার চেষ্টা করি, এবং সেই সম্পর্ক থেকে আমরা সি এর মানটা বের করে ফেলবো, তখন আমাদের কিন্তু স্পর্শকের ইকুয়েশনটা বের হয়ে যাবে। সো আমরা 0 0 বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য কত হবে? y এর জায়গায় 0 বসাও, প্লাস মাইনাস 1/√3 ইন্টু x এর জায়গায় 0 বসাও, যোগ c এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার y এর সাথে সহগ কত? 1 স্কয়ার যোগ x এর সাথে সহগ কত? প্লাস মাইনাস 1/√3 হোল স্কয়ার। এটা ছিল আমাদের কোন একটা বিন্দু থেকে কোন একটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্বের ফর্মুলা। ঠিক আছে, আমরা সেটা অ্যাপ্লাই করলাম। ইজ ইকুয়াল টু হবে 4। সো 4 হলো, সো উপরে আসতেছে মডুলাস c ডিভাইডেড বাই নিচে কত আসতেছে? 1 যোগ 1/3। 1/3 যদি করি 1 এর সাথে, তাহলে কত আসবে? 4/3। সো 4/3 এর রুট ওভার 4/3 ইজ ইকুয়াল টু 4। সো তারপরে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে এটাকে পাঠিয়ে দেই, তাহলে কি আসবে? মডুলাস c ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ইনটু রুট ওভার 4 আচ্ছা, রুট ওভার 4 মানে তো হচ্ছে 2, তাহলে 2/√3। তাহলে এটা সব মিলে c এর মান কত আসতেছে? মডুলাস c ইজ ইকুয়াল টু আসতেছে 8 ডিভাইডেড বাই √3। তাহলে c ইজ ইকুয়াল টু কত বলো তো? c ইজ ইকুয়াল টু হলে প্লাস মাইনাস 8/√3। ওকে, তাহলে এবার বলো তো আমার সরলরেখার ইকুয়েশনটা কি হবে? আমার সরলরেখার মধ্যে জাস্ট একটাই অজানা জিনিস ছিল, সেটা হচ্ছে c। আমি সেই c এর মানটাও বের করলাম। তো এখন আমার সরলরেখার অজানা কিছুই নাই, আমার অ্যানসারটা হয়ে যাবে কত? তাহলে এই স্পর্শক হতে পারে, এই স্পর্শকগুলো হতে পারে। তাহলে সি এর জায়গায় কত বসবে? প্লাস মাইনাস 8/√3 ইজ ইকুয়াল টু 0। সবাইকে √3 দিয়ে গুণ দিয়ে দেই। √3 দিয়ে গুণ দিয়ে দিলে এটা হবে √3y প্লাস মাইনাস x প্লাস মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তার মানে এই ধরনের চারটা সরলরেখা পাওয়া যাবে, এমন চারটা সরলরেখা তাহলে পাওয়া যাচ্ছে, যেই চারটা সরলরেখার জন্য কি হচ্ছে? যেই চারটা সরলরেখার জন্য যেই চারটা সরলরেখা যদি স্পর্শক হয়, তাহলে তারা কি করবে? এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। ঠিক আছে, তাহলে এমন কয়টা সরলরেখা পাইলাম? একটা বৃত্তের জন্য এমন চারটা সরলরেখা পাইলাম যারা স্পর্শক হলে ওই বৃত্তটা কি হবে? এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, ওই বৃত্তের স্পর্শকটা কি করবে? এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। এবার একটু গ্রাফিক্যালি দেখি, জিনিসটা ভেরিফাই করি, চলো। তো বৃত্তটা আঁকার চেষ্টা করি আবার। সো বৃত্তটা ছিল এরকম, মূল বিন্দুগামী, সরি মূল বিন্দুতে কেন্দ্র, মূল বিন্দুগামী না, হ্যাঁ মূল বিন্দুতে কেন্দ্র। এখন কেমন হইতে পারে সরলরেখাগুলা? একটা সরলরেখা হইতে পারে ধরো, হ্যাঁ এরকম চারটা বিন্দু থাকতে পারে, যে চারটা বিন্দুর জন্য আমাদের কি হবে? সরলরেখার যে স্পর্শকগুলো পাবো সেই স্পর্শকগুলোর ঢাল 30 ডিগ্রি হবে। একটা হইতে পারে এই বিন্দু দিয়ে যাইতে পারে, দেখো তো এই বিন্দু দিয়ে যে স্পর্শকটা গেছে বৃত্তের উপর স্থিত একটা বিন্দু, কিন্তু এটাও কিন্তু স্পর্শক। তাহলে এই স্পর্শকটার জন্য কিন্তু এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ হইলো। আবার দেখো এই স্পর্শকটার জন্য দেখো এই স্পর্শকটার জন্য 30 ডিগ্রি হচ্ছে। ওকে,
আবার উল্টা সাইড থেকে এই স্পর্শকটা দেখো, এই স্পর্শকটার জন্য এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি হচ্ছে, কারণ যেহেতু কোশ্চেনে বলা নাই পজিটিভ না নেগেটিভ, তা আমরা সবগুলা ডিরেকশনই চেক করলাম। আবার দেখো এই স্পর্শকটার জন্য হচ্ছে, মানে 4টা স্পর্শকটা পেয়ে গেছি, তাই না? তা আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে 4টা ইকুয়েশন আসলো অ্যান্সারে। এই দেখো প্লাস মাইনাস 2বার করে আছে, তাহলে টোটাল 4টা স্পর্শক পাওয়া যাবে এখানে। তাহলে এই 4টা স্পর্শক কি করবে? আমাদের প্রশ্ন কি সরল প্রশ্ন ছিল যে এই বৃত্তের যেই স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে তাদের বের করতে বলছে। তো আমরা দেখলাম এমন 4টা স্পর্শক পাওয়া গেছে যারা এক্স অক্ষের সাথে কি করে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। ওকে, সো আচ্ছা, নুহিন গ্রুপে কি বলে? নুহিন কি ঢুকতে পারেনি আজকে ক্লাসে? কেউ কে লিংক দিছো, দিছো, পাস করে দিয়ে তো ঢুকতে পারার কথা। ক্লাসে ছিল তো মেবি। হ্যাঁ, লিংকে নাকি পারতেছ না ঢুকতে, আমার মেসেজ করলো। চার্জ মাই তো সবই দিয়ে দিচ্ছে, গ্রুপ পাসওয়ার্ড প্লাস। আচ্ছা যাই হোক, এটাও মানে ওর নেটের প্রবলেম আমার মনে হইতেছে। যাই হোক, ওকে আমরা পরের প্রবলেমে মুভ করি। সো আমাদের আর 20 মিনিট ক্লাস হবে, আর 4-5টা প্রবলেম করবো হয়তোবা। সো আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা কি দেখি? আচ্ছা, এই একটা প্রবলেম করব, মোটামুটি এই টাইপের প্রত্যেকটা প্রবলেমের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা আরেকটা টাইপে যাচ্ছি, যে টাইপের প্রত্যেকটা প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই এই একটা প্রবলেম করলে। এখানে আমি একটা বৃত্তের সমীকরণ দিই, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 মাইনাস 2x মাইনাস 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এই হচ্ছে কি আমাদের বৃত্ত। এরপর কি বলা হয়েছে যে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তো এই বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, তাহলে তোমার কিছু সরলরেখা বের করতে হবে। সেই সরলরেখাটার বৈশিষ্ট্য বলা আছে, বলছে এমন একটা স্পর্শক বের করো যে যারা, আরেকটা সরলরেখা দেওয়া আছে যে এমন একটা স্পর্শক বের করতে বলছে যারা 3x, সমীকরণটা কি? হ্যাঁ, 3x মাইনাস 4y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এই রেখার সাথে লম্ব, এই রেখার সাথে সমান্তরাল, এই রেখার সাথে সমান্তরাল। তাহলে বলছে কি এই বৃত্তেরই একটা স্পর্শক হবে, সেই স্পর্শকটা কেমন হবে? সেই স্পর্শকটা হবে এই যে 3x মাইনাস 4y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এই রেখার সমান্তরাল হবে। ওকে, এই রেখার সমান্তরাল হবে। তাহলে এই রেখার সমান্তরাল এমন কিছু সরলরেখা বের করতে বলছে যারা উপরের যে বৃত্তটা দেখতেছো না, ওই বৃত্তের স্পর্শক হয়। সো আমাকে প্রথমে বলো এই সরলরেখার সমান্তরাল সরলরেখার ইকুয়েশন কি? এনিওয়ান? এরকম কিনা? তোমরা কি আসলে আসো ক্লাসের মধ্যে? জি ভাই স্যার। আছি। জি ভাইয়া, রেসপন্স করো না কেন? তো রেসপন্স না করলে তো ক্লাস নেওয়ার কোনো দরকার নেই। তো আমি তো ধরে নিবো তোমরা বুঝতেছো না কিছু, তাই না? আইদার খুব ভালো বুঝতেছো নাহলে কিছু বুঝতেছো না, রেসপন্স করতে হবে। তো এই সরলরেখার সাথে সমান্তরাল সরলরেখার ইকুয়েশন হবে 3x মাইনাস 4y প্লাস k, অর্থাৎ সমান্তরাল সরলরেখার মধ্যে জাস্ট এই কনস্ট্যান্টটা ডিফারেন্ট হয়, বাকি সবকিছু কিন্তু সেম থাকে। সেম থাকে অথবা অনুপাত সেম থাকে, সো অনুপাত সেম থাকলেও জিনিসটাকে সেম বানানো যায়। সো এই জাতীয় হবে আমাদের স্পর্শকগুলা। তাহলে আমাদের স্পর্শকগুলা কিন্তু এখনো আসে না, অ্যান্সার কিন্তু এখনো আসে না, যেহেতু কে এর মানটা আমরা এখনো জানি না। সো কে এর মানটা বের করার জন্য আমরা ঘুরে ফিরে আমাদের একই কন্ডিশন অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে মূল বিন্দু কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান হবে। সো তোমরা উপরে যে বৃত্তটা দেখতেছো, তোমাদের বলো তো এই বৃত্তের কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত? কেন্দ্র 1 আর 2। কেন্দ্র হচ্ছে 1 আর 2, আর ব্যাসার্ধ কত? 3 ব্যাসার্ধ হচ্ছে 3। ওকে, সো আমরা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে এখন গ্রাফিক্যালি দেখি জিনিসটা।
তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 1,2 আর ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে এই হচ্ছে গিয়ে ব্যাসার্ধ 3 আর এই হচ্ছে গিয়ে আমাদের সরলরেখার ইকুয়েশন 3x - 4y + k = 0, যেখানে k এর ভ্যালু জানি না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 1,2 বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব কি হবে, তার ব্যাসার্ধের সমান, অর্থাৎ 3 এর সমান হবে। তাহলে 1,2 বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে 3 × x এর জায়গায় 1 বসাও, -4 × y এর জায়গায় 2 বসাও, যোগ k এর মডুলাস ডিভাইডেড বাই √3² যোগ -4² = কত আসবে? 3 আসবে। তো সব ক্যালকুলেশন করলে উপর তো তোমরা কত পাবো? 3 আর -8 মানে -5 + k এর মডুলাস ডিভাইডেড বাই 5 = 3। সুতরাং k - 5 এর মডুলাস যদি 5 টাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেই = 15। সুতরাং k - 5 একবার হবে 15, আবার k - 5 একবার হবে কত? -15। সো k একবার হবে 20, আবার k একবার হবে -10। সুতরাং আমাদের ইকুয়েশনটা পেয়ে গেছি 3x - 4 এ। সুতরাং আমাদের স্পর্শক পাচ্ছি একটা হচ্ছে 3x - 4y + 20 = 0, আর একটা স্পর্শক পাচ্ছি 3x - 4y - 10 = 0। আচ্ছা, সো এই ম্যাথটা আরেকটা পার্ট আছে, আরেকটা পার্ট এবার আমি বলি। সো ঘুরে ফিরে একই সরলরেখার একই বৃত্ত, আবার বৃত্তটা আনি। জাস্ট এখানে যদি আমি একটু কন্ডিশনটা যদি একটু ডিফারেন্ট করতাম তাহলে কি হইতো? এই পুরো টাইপের সবগুলো অঙ্কই সেম এভাবে রিভলভ করে, ঠিক আছে? একই কনসেপ্টকে নিয়েই রিভলভ করে। সো এখানে এই টাইপের বাকি ম্যাথগুলো আসলে কেমন? এখানে যদি বলতো যে এমন একটা এই বৃত্তের একটা স্পর্শক বের করতে বলছে, যেই স্পর্শকটা এখানে একটা সরলরেখা দেওয়া আছে 3x - 4y - 1 = 0, এই সরলরেখার সাথে সমান্তরাল না বলে লম্বও বলতে পারতো, ঠিক আছে? চাইলে কিন্তু লম্ব বলতে পারতো। তো লম্ব বললে এখানে কি হবে বলতো? 4x + 3y + k = 0 হইতো। 3y + k = 0 হইতো, বাকি সবকিছু কিন্তু সেম থাকো। সো তোমরা এই ম্যাথটা একটু করো এবং বলো আমাকে বলো যে স্পর্শক দুইটা কেমন আসছে। সো স্পর্শকের সমীকরণটা হয়তো 4x + 3y + k = 0 আকৃতির, যেখানে আমার কি k এর ভ্যালুটা বের করতে হবে এক্স্যাক্টলি আগের মতো। তোমাদের কেন্দ্র চলে আসতেছে 1,2 আর ব্যাসার্ধ আসতেছে 3, আগের মতোই। সো এবার একই কন্ডিশন, কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান হবে। এই কন্ডিশন অ্যাপ্লাই করলে তুমি কিন্তু k এর ভ্যালুটা পেয়ে যাবে, আর k এর ভ্যালু পেয়ে গেলে তোমার সলিউশন চলে আসবে। তো সবাই একটু দেখো কত আসে তোমাদের आंसर। ভাই দুইটা সমীকরণ আসছে, প্রথমটা হচ্ছে যে কি 4x + 3y + 5 = 0, আর একটা হচ্ছে যে কি 4x + 3y - 25 = 0। বাকিদের কি সেমই আসছে? জি জি স্যার, ভাইয়া, মানে 25 আসছে আর একটা 5 আসছে। ওকে, সো এটা তোমাদের হইছে। এবার আমরা পরের প্রবলেমে যাই। একটা বৃত্ত দিচ্ছি x² + y² প্লাস, তো তোমরা অনেকটাই বলা যায় বৃত্তের সাথে ইউজড হয়ে গেছো, পারতেছো ভালোই যারা পড়ছো আর কি, ঠিক আছে? যারা রেগুলার পড়তেছো তাদের জন্য আসলে কি করার বলো? আমার পার্সোনালি প্রবলেম হলে মেসেজ দিতে পারো, প্রিভিয়াস কোনো চ্যাপ্টারে যদি প্রবলেম থাকে। আর কি করব? সো এখানে একটা বৃত্ত বলছে যে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, এর স্পর্শক বের করতে বলছে। সো অলওয়েজ মনে রাখবা, যদি স্পর্শক বের করতে বলে তাহলে স্পর্শক বের করার মতো ইনফরমেশন তোমাকে অবশ্যই দিবে। তো এখানে স্পর্শক বের করার মতো কি একটা ইনফরমেশন দিছে, ইনফরমেশন হচ্ছে ইনফোটা কি? ইনফোটা হচ্ছে যে স্পর্শকটা বের করতে বলছে সেই স্পর্শকটা কি করে, অক্ষদ্বয় হতে সমান দৈর্ঘ্য এবং একই চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডন করে। অক্ষদ্বয় হতে সমান দৈর্ঘ্য খণ্ডন করে। সমান, এটা তাহলে সরলরেখার কনসেপ্ট কিছু কাজে লাগবে। সমান দৈর্ঘ্য ও একই চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডন করে। অংশ খণ্ডন করে। সো প্রথম কথা একটা জিনিস খেয়াল করো যে আমাদের স্পর্শক হচ্ছে একটা সরলরেখা, এটা মনে রাখবা।
এখন এই সরলরেখা অক্ষদ্বয় থেকে সমান দৈর্ঘ্যের অংশ ছেদ করে। তাহলে যদি সে এক্স অক্ষ থেকে, যদি এমন হয় যে এক্স অক্ষ থেকে সে এ পরিমাণ অংশ ছেদ করছে, তাহলে ওয়াই অক্ষ থেকেও সে কি পরিমাণ অংশ ছেদ করবে? এ পরিমাণ অংশ ছেদ করবে। তাহলে আমি ধরে নিলাম যে আমার স্পর্শকের ইকুয়েশনটা হবে এক্স বাই এ যোগ ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু 1, এই আকৃতির হবে, রাইট? সো আমার স্পর্শকের ইকুয়েশনটা যদি এই আকৃতির হয়, সবাইকে যদি এ দিয়ে গুণ দিই, তাহলে আমার স্পর্শকটা কেমন আসতেছে? এক্স যোগ ওয়াই ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ এক্স যোগ ওয়াই মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এ হচ্ছে গিয়ে আমার স্পর্শকের সমীকরণ, ঠিক আছে? স্যার তো আমি কিন্তু আমার, হ্যাঁ বলো। এখানে তো একই চিহ্ন বলতে মানে প্লাস মাইনাস তো হ্যাঁ বলে মানে, নাই। হ্যাঁ প্লাস মাইনাস বলে নেই, এই হচ্ছে আমাদের সুবিধা, বুঝছো? এখানে একই চিহ্ন বলতে হচ্ছে মাইনাস হলে দুইটাই মাইনাস হবে, প্লাস হইলো দুইটাই প্লাস হবে, ঠিক আছে? সো আমাদের এর ভ্যালু উপর ডিপেন্ড করতেছে আর কি জিনিসটা। সো আর যদি প্লাস মাইনাস দুইটা আসার সম্ভাবনা থাকতো, তাহলে মাঝখানে একটা প্লাস মাইনাস বসাই দিতাম, বুঝতে পারছো? বুঝছি। যাক, সেটা সমস্যা নাই। সো এক্স প্লাস ওয়াই মাইনাস এ, তাহলে এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। তো আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে গেছি, যার মধ্যে আমরা এর ভ্যালুটা জানি না। তো এর ভ্যালু যেহেতু জানি না, তো জানার জন্য আমাদের ইনফরমেশন দেওয়া আছে। আমরা আবার বৃত্তের ইকুয়েশনটা আনি। তো এই বৃত্তের ইকুয়েশনটা দেখো, দেখে এবার বলো তো কিভাবে করবা। আগের মতোই অনেকটা, তো আগের মতোই বলা যায়। তো এই বৃত্তে বলো তো কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? কেন্দ্র কত? -2,4 -2, এক্স্যাক্টলি, ভেরি গুড। এবার ব্যাসার্ধ √20 3√2 3√2। √20 3√2 জি ভাই 3√2 তো, হ্যাঁ ঠিক আছে। 16 আর, আচ্ছা এটা এটা কত আসবে? এই √g² + f² মানে হচ্ছে 4 যোগ 16 -2, তাহলে এটা কত আসতেছে? 20 আর থেকে তাহলে √18, তাই তো? √18 তো লেখা যায় 3√2, এক্স্যাক্টলি √20 না 3√2। আমরা কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি। সো এবার আমাদের এই সরলরেখাটা কি হবে? এই যে আমার স্পর্শক সমীকরণ আমরা অলরেডি বের করছি, বাট যার মধ্যে একটা ইনফরমেশনের ঘাটতি আছে, যে ইনফরমেশনের ঘাটতিটা আমাদের পূরণ করতে হবে এই বৃত্তের সাহায্যে। তো এই বৃত্তের সাহায্যে কিভাবে পূরণ করব? তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর, এই কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর কি করব? লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান হবে, রাইট? সো আমরা আগের নিয়মে যদি করো, তাহলে আমার আগের নিয়মে করলে এর মানটা কিন্তু বের হয়ে যাবে। তো সবাই একটু আগের নিয়মে ম্যাথটা করো এবং এর ভ্যালুটা বের করো। কেন্দ্র থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বটা দেখো কত আসে, এবং সেইটা ইজ ইকুয়াল টু বলবা 3√2 এর সমান, মানে ব্যাসার্ধের সমান। ধরলে তুমি এ এর ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এ ইজ ইকুয়াল টু কত আসে আমাকে বলবো। এ এর ভ্যালুটা জানা হয়ে গেলেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ। বা এর দুইটা মান আসছে, একটা হচ্ছে -4 আর একটা হচ্ছে 8। এক্স্যাক্টলি -4 অথবা এই দিকে -4 আর হচ্ছে এই দিকে তাহলে ভাই 8। সমীকরণটা হচ্ছে কি x + y + 4 = 0, আর একটা হবে যে কি x x + y - 8 y - 8 = 0। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এটা হয়ে গেছে। সো আদিব কি ভালো পড়ালেখা করতেছো মনে হয়? গুড, কিপ ইট আপ। সো আমরা পরের প্রবলেমে যাই। তুই তো এত রেসপন্স করস না ইউজুয়ালি, পারোসই না মনে কিছু। যাই হোক, 1 - 3 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এখন আচ্ছা, এইবার আমরা ডিফারেন্ট একটা টাইপ আসলাম। এখানে হচ্ছে আমাদের বৃত্ত বের করতে হবে, ঠিক আছে? স্পর্শক দেওয়া থাকবে, বৃত্ত বের করতে হবে। এতক্ষণ পর্যন্ত কি করতেছিলাম? বৃত্ত দেওয়া ছিল, বৃত্তর ইনফরমেশনের সাহায্যে আমরা স্পর্শক বের করতেছিলাম, রাইট? স্পর্শক বের করার জন্য আমাদের বৃত্তটার হেল্প নিতে হইতেছিল, অথবা আরো আরেকটা সরলরেখা হেল্প নিতে হচ্ছিল, বা কিছু কিছু ইনফরমেশন দেওয়া ছিল যেটার সাহায্যে আমরা স্পর্শক বের করতে পারতেছিলাম। এখন আমাদের স্পর্শক দিয়ে দিবে, বাট আমরা বৃত্ত জানবো না, আমরা বৃত্ত বের করবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই টাইপ। সেখানে হচ্ছে আমাদের 1, -3 একটা কেন্দ্র, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, আর বৃত্তের ইকুয়েশনটা আমাদের বের করতে হবে। কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং ওই বৃত্তের স্পর্শকে, ওই বৃত্তের স্পর্শক দেওয়া আছে। বলছে এই বৃত্তের স্পর্শক হচ্ছে 2x - y - 4 = 0। তাহলে বৃত্তটার ইকুয়েশন কি হবে?
ঠিক আছে, বৃত্তের ইকুয়েশন কি হবে? তো আমরা বৃত্তটা কি, এই যে বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে 1, -3, তো কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তের স্পর্শকও দেওয়া আছে। ঠিক আছে, বৃত্তের স্পর্শক কত? 2x - y - 4 = 0। কেন্দ্র দেওয়া আছে, স্পর্শকও দেওয়া আছে, কিন্তু বৃত্তের ইকুয়েশনই আমি জানি না। তাহলে বৃত্তের ইকুয়েশন বের করতে হলে আর আমাদের যদি কি লাগে, কেন্দ্র আর ব্যাসার্ধ হইলে হয় না? তাহলে বলতো ব্যাসার্ধ বের করতে পারবা কিনা? এই বিন্দু থেকে এই ভাই লম্ব সরলরেখার উপর দূরত্ব লম্ব বের করলে তো দূরত্বটাই হ্যাঁ ব্যাসার্ধ চলে আসে। এক্স্যাক্টলি লম্ব দূরত্বটাই তো ব্যাসার্ধ, তাহলে লম্ব দূরত্বটা বের করে ফেলো, তাহলে তোমার ব্যাসার্ধ হয়ে যাবে। আর কেন্দ্র আর ব্যাসার্ধ থাকলে তো বৃত্তের ইকুয়েশন হয়ে গেল। আদিব, ক্যালকুলেটরে যে অঙ্ক করতেছো এটা শোনানো লাগবে না, ঠিক আছে? তোমার সাউন্ড আসতেছে ও আচ্ছা আচ্ছা, ক্যালকুলেটর সরি চাপার। সরি। মজা করলাম। ভাই তো ব্যাসার্ধ ব্যাসার্ধ কত আসছে? 1/√5, এটাই তো মনে হয়, নাকি ভুল করলাম? 1/√5। জি ভাই এটা এই আসছে। বাকিদের 1 এটাই আসছে, ভেরি গুড। সো 1/√5 হচ্ছে ব্যাসার্ধ। তো আমাদের বৃত্তের ইকুয়েশন তো আমরা পারবো এখন। তো কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, তো ইকুয়েশন হবে x - 1 হোল স্কয়ার যোগ y + 3 হোল স্কয়ার = 1/√5 হোল স্কয়ার। তো এটাকে সিম্পলিফাই করলে যা আসবে তা শেষ। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা আরেকটা ডিফারেন্ট প্রবলেম করি, যেখানে আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। তো যেখানে সেম একই রকম হবে, যে আমাদের স্পর্শক দিবে, বাট আমাদের টার্গেট হচ্ছে কি বৃত্ত বের করা। বাট এইবার মজার ব্যাপারটা হচ্ছে এইবার আমাদের ব্যাসার্ধ দিবে, বাট কেন্দ্র দিবে না। ঠিক আছে, ব্যাসার্ধ দিবে আর স্পর্শক দিবে। এবার তুমি কেন্দ্র বের করে বৃত্তটা বের করো। ঠিক আছে, তো আমি বলতেছি যে ব্যাসার্ধ হচ্ছে √2 হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাসার্ধ। আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √2, আমাদের বৃত্তের স্পর্শক হচ্ছে গিয়া x + y + 1 = 0। এই দুটো ইনফরমেশন দিছে। এরপরে বলছে যে এর যে এই বৃত্তের যে কেন্দ্র, ওকে, কেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। আচ্ছা বলো তো, তাহলে কেন্দ্রের ভুজ বা কোটি তুমি কোনটা জানবা? যদি এক্স অক্ষের উপর কোনো একটা বৃত্তের কেন্দ্র হয়, তাহলে ওই আমি কোটি বৃত্তের জানি। কি হবে? y এক্স্যাক্টলি আমি কোটি জানি, ওই কেন্দ্রের কোটি জানি, তাহলে খালি শুধুমাত্র ভুজটা বের করতে হবে। সো এটা খুবই ইজি একটা প্রবলেম। তো দেখো এটা কিভাবে করা যায়। সো এই বৃত্তটা নেই, সো এই কেন্দ্র, তার ব্যাসার্ধ হচ্ছে √2, কেন্দ্রের ভুজ জানি না, কেন্দ্রের কোটি হচ্ছে 0, আর এই হচ্ছে কি আমাদের স্পর্শক। ওকে, এই হচ্ছে কি আমাদের স্পর্শক। সো এই প্রবলেমটা কিভাবে করব এখন? স্পর্শক সমীকরণ কত? x + y + 1 = 0। ওকে, সো এখন কেন্দ্রের কোটি বের করতে হবে, রাইট? সো আমি একটা কাজ করি, x এর ভ্যালু বের করতে হবে। তো তাহলে x, 0 বিন্দু থেকে, আচ্ছা কেন্দ্রের স্থানাঙ্ক তো হচ্ছে h কে দিয়ে ধরে, তাই না? h ধরি এটাকে, h, 0, k এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বটাই কি হবে? ব্যাসার্ধের সমান। সুতরাং x এর জায়গায় h বসবে, যোগ y এর জায়গায় 0 বসবে, যোগ 1 এর মডুলাস ডিভাইডেড বাই √1² যোগ 1² মানে √2 = √2। সুতরাং h + 1 এর মডুলাস = 2। তাহলে h + 1 = 2 হতে পারে, অথবা h + 1 = -2 হতে পারে। তাহলে h হবে 1 আর h হবে -3। তাহলে আমরা h এর দুটো ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কি হবে? বৃত্তের সমীকরণ হতে পারে x - 1 হোল স্কয়ার যোগ y - 0 হোল স্কয়ার = √2 হোল স্কয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ হতে পারে। আরেকটা হতে পারে x + 3 হোল স্কয়ার যোগ y - 0 হোল স্কয়ার = √2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের অ্যানসার হবে। ঠিক আছে, তাহলে আমাদের বৃত্তের যে কেন্দ্র, তাহলে কেন্দ্রের ভুজ কয়টা আসছে? কেন্দ্রের ভুজ আসছে হচ্ছে দুইটা, 1ও হইতে পারে, -3ও হইতে পারে। ঠিক আছে, সো এই প্রবলেমটা বুঝছো না? কেন হইছে? এই যে কেন্দ্রের ভুজ যদি -3 হয়, ভুজ যদি 1 হয় তাহলে x - 1 না, আর ভুজ যদি -3 হয় তাহলে x - -3 হবে, রাইট?
কেন্দ্র জানা থাকলে যেভাবে বের করতাম আর কি। সো সো এটাও গেল। এখন ওয়াই কে যে অংশ ছেদ করে তাদের আচ্ছা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা দাঁড়াও একটু দেখি কি বলতে চাইছে আমি বুঝতেছি না। 2x plus 3y minus 5 is equal to 0 বলছে এই রেখাটি বলতেছে এটা হচ্ছে স্পর্শক। প্রথম ইনফরমেশন হচ্ছে এটা হচ্ছে স্পর্শক। পরে কি বলছে এটা কার স্পর্শক? এটা হচ্ছে একটা বৃত্তের স্পর্শক যেই বৃত্তের কেন্দ্র কত, যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত, যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,4 এমন একটা বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, সো তোমরা আমাকে বলো তো, আমি বৃত্তের কেন্দ্র দিয়ে দিছি, বৃত্তের স্পর্শকও দিয়ে দিলাম, তোমরা কি এই বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলতে পারবা না? জি ভাইয়া। ব্যাসার্ধ বের করে ফেললে তুমি বৃত্তের ইকুয়েশন বের করতে পারবা না। আমি চাচ্ছি তোমাদের কাছে বৃত্তের ইকুয়েশন, বৃত্তের সমীকরণটা কি হবে সেটা আমাকে বের করে জানাও। এরপরে কিন্তু কাজ বাকি আছে। তোমরা আপাতত আমাকে জানাও বৃত্তের ইকুয়েশনটা কি হবে। বৃত্তের ইকুয়েশন বের করে তারপরে বলতেছি পরের পার্টটা কি। ভাইয়া x minus 3 whole square plus y minus 4 whole square equal 13. x minus 3 হোল স্কয়ার যোগ y minus y 4 minus হোল 4 স্কয়ার whole ইজ ইকুয়াল square টু equal 13. 30। 13 13. 13 গুড। সো এবার আমাদের কাজ হচ্ছে, এবার আমি পরের কোশ্চেনটা বলি। বলা হয়েছে যে এই বৃত্তটা সো এখানে কি বলছে যে এই বৃত্তটা y অক্ষের যে অংশ ছেদ করে, এই বৃত্তটা y অক্ষের ছেদিতাংশ, y অক্ষের ছেদিতাংশ ছেদিতাংশ কত, y অক্ষের ছেদিতাংশ কত সেটা বের করতে বলছে। ওকে, সো y অক্ষের ছেদিতাংশ কত সেটা বের করতে বলছে, বুঝতে পারছো? y অক্ষের ছেদিতাংশ কত, তাহলে y অক্ষের ছেদিতাংশের ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। y অক্ষের ছেদিতাংশের ফর্মুলাটা হচ্ছে 2 * √f² - c। ঠিক আছে, তো তোমাকে যেটা করতে হবে এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তোমাকে এই বৃত্তটাকে জেনারেল ফরম্যাটে নিতে হবে। জেনারেল ফরম্যাটে নিতে হলে কি করতে হবে, স্কয়ারটাকে একটু ভাঙো। স্কয়ারটাকে ভাঙলে কি আসবে, x² যোগ 9 - 6x যোগ y² - 8y যোগ 16 = 13। সো এখানে থাকতেছে x² যোগ y² - 6x - 8y, আর 9 আর 16 হচ্ছে 25, 25 থেকে 13 গেল হচ্ছে 12, যোগ 12 = 0। এইবার বলো তো y অক্ষের ছেদিতাংশ কত হবে, 2 * √f² - d করো, f² - c করো। এবার বলো y অক্ষের ছেদিতাংশের মান কত আসছে? 4. আচ্ছা আসলে সমস্যাটা কার হইছে আমি বুঝতে, তুই সবগুলো পারতেছিস কেমনে আদিব? এটা কি হ্যাঁ রহস্যটা কি এর? ভাই, পারতেছিস কিভাবে আসলে? তোমার এই ম্যাচ শুরু করার আগে ওই আগের ক্লাসের রেকর্ড দেখতেছিলাম, তো তো একটু চালু আছে ইঞ্জিন। আচ্ছা ঠিক আছে, ওকে। √f², সো f হচ্ছে এখানে কত 4, সো 4² - 12 মানে 16 থেকে ধরো 4 মানে হচ্ছে 4 আসবে, সব মিলে 4 আসবে। ওকে, সো এটাতে 4। সো এই গেল আরেকটা টাইপের। সো তোমরা বুঝতেই পারতো যে বৃত্তের ম্যাথগুলা কিন্তু তোমরা এখন কিন্তু তোমরা পারবা, কারণ তোমরা থিওরিটিক্যাল সব ধরনের ঝামেলা কিন্তু তোমরা শেষ করে আসছো। তো এখন আর বৃত্তের প্রবলেম সলভিং নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, সো আজকের দিনে একটা থিওরি কি দেখাবো। আমাদের এখন একটা থিওরি, একটা ম্যাথ করার জন্য একটা নতুন একটা থিওরি দেখাইতে হবে, খুব সহজ বা ছোট একটা থিওরি দেখাবো কিনা তোমরা কি বলো? দেখান ভাইয়া। দেখান। ওকে, সো এই থিওরির নাম আগে বলি। এই প্রবলেমটা করার জন্য এই থিওরিটা লাগবে। সো এই থিওরির নাম হচ্ছে, দাঁড়াও একটু বইয়ে একটু দেখি। এটা হচ্ছে বিখ্যাত, কার নাম,
হ্যাঁ, এটাকে বলা হয় খলিফার সূত্র। ওকে, ম্যাথমেটিশিয়ান একজন ছিলেন, তার নাম হচ্ছে এ আর খলিফা। এ আর খলিফা, হ্যাঁ, তার নামে এই সূত্রটা হচ্ছে খলিফার সূত্র। তো খলিফার সূত্র, সূত্রটা কি বলছে এবং কোন কেসে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়? যে কেসটা হচ্ছে একটি বৃত্ত ও একটি সরলরেখা যদি হয়, একটি সরলরেখার ছেদবিন্দু, একটি বৃত্ত একটি সরলরেখার বা বৃত্ত এমন হইতে পারে যে দুইটা বৃত্তর ছেদবিন্দু, এটাও হইতে পারে। এই ক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? সো একটি বৃত্ত ও একটি সরলরেখা বা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ, ঠিক আছে? সো তোমাকে তো অবশ্যই বৃত্তের ইকুয়েশন দেওয়া থাকবে। ধরলাম বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে তোমার সি দিয়ে প্রকাশ করলাম, সি হচ্ছে কি তোমার বৃত্তের ইকুয়েশন। হ্যাঁ, কিছু একটা দেওয়া থাকবে, এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার সামথিং কিছু একটা দেওয়া থাকবে, সি ইজ ইকুয়াল টু 0। ওকে, আর ধরো সরলরেখার ইকুয়েশনটা হচ্ছে এল, ধরো এল ইজ ইকুয়াল টু 0। এল এর মান হতে পারে 3x প্লাস 4y প্লাস সামথিং কিছু একটা থাকবে, তাই তো? সো এইটার এটা হচ্ছে যে এমন যদি হয় যে একটা বৃত্ত আর একটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্তের সমীকরণের কথা বলছে। এমন হতে পারে না, একটা বৃত্ত, হ্যাঁ, একটা বৃত্ত আর এই মনে করো আরেকটা সরলরেখা, তারা যেই বিন্দুতে টাচ করছে, অথবা ছেদও হইতে পারে, টাচ করা মানে তো ছেদ করা, এই টাচ দিয়ে যাইতে পারে, আরেকটা সরলরেখা হইতে পারে না, যদিও আরেকটা বৃত্ত থাকতে পারে না। তো সেই বৃত্তের ইকুয়েশনটা কিভাবে বের করব, সেটা বের করার জন্য খলিফার সূত্রটা ইউজ করা যায়। অথবা ব্যাপারটা এমন হইতে পারে যে এটা ছেদ করে ফেলছে, এমনও তো হইতে পারে। সো এই যে ছেদবিন্দুটা দেখলাম, এই ছেদবিন্দু দুইটা দিয়ে যায়, তো এই ছেদবিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্ত থাকতে পারে না। তাহলে সেই বৃত্তের ইকুয়েশনটা আমি কিভাবে বের করব? তাহলে একটা বৃত্ত আর একটা সরলরেখার ছেদবিন্দু হইতে পারে, একটা বৃত্ত আর আরেকটা বৃত্তের ছেদবিন্দু হইতে পারে। তো ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে তোমাকে বৃত্তের ইকুয়েশন দিবে না, ওই বৃত্তের ইকুয়েশনটা লিখবা, যোগ কে ইনটু সরলরেখার ইকুয়েশনটা লিখবা, ইজ ইকুয়াল টু 0 বসাই দিবা। খুবই সিম্পল। তাই এটা ইজ ইকুয়াল টু 0 বসাই দিবা এবং সেটাই হয়ে যাবে কি তোমার অ্যানসার, ঠিক আছে? সো ফর্মুলাটা বুঝতে পারছো? তোমাকে বৃত্ত আর সরলরেখা দেওয়া থাকবে, তো বলবে যে এই বৃত্ত আর বৃত্তের ইকুয়েশন দিয়ে দিবে, বা সরলরেখাও দিয়ে দিবে, বলবে যে কি এই বৃত্ত আর এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্তের সমীকরণ বের করো। ফর্মুলা কি হবে? বৃত্তটা বসাই দিবা, যোগ কে ইনটু সরলরেখাটা বসাই দিবা, ইজ ইকুয়াল টু 0 ধরবা। 0 ধরলে তোমার অ্যানসার বের হয়ে যাবে। সো এখানে আমরা সাথে সাথে একটা প্রবলেম করতেছি যাতে তোমরা এই থিওরিটা আসলে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারো যে আসলে কি বোঝাতে চাইছে। সো আমরা এখন যে প্রবলেমটা করব এটা খলিফার সূত্র দিয়ে করা যাবে। সো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে, বৃত্তটা বের করতে বলছে, যেই বৃত্তের ক্ষেত্রে কি বলা হয়েছে, যা মূলবিন্দুগামী। এটা হচ্ছে প্রথম ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন হচ্ছে ওই বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এই বৃত্ত এবং কি 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এই রেখার সাধারণ, কোশ্চেনে বলা হয়েছে আর কি, এই রেখার সাধারণ বিন্দু দিয়ে যায়, সাধারণ বিন্দু দিয়ে যায়। আচ্ছা বলো তো, একটা সরলরেখার একটা বৃত্তের সাধারণ বিন্দুই কি তার ছেদবিন্দু না? সাধারণ বিন্দু মানে কি, যা তোমার মধ্যেও আছে যা আমার মধ্যেও আছে সেটাই তো সাধারণ, তাই তো? আমজনতা, ম্যাঙ্গো পিপল কাদেরকে বলে? যারা মানে সবাইকে রিপ্রেজেন্ট করে, রাইট? যে বিন্দুটা একই সাথে একাধিক মানুষকে রিপ্রেজেন্ট করে, বা একই সাথে একাধিক মানুষের মধ্যে কমন কিছু বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য বলি না? তো দেখো সাধারণ বিন্দু কোনটা? এখানে তো অসংখ্য বিন্দু আছে, সবগুলো বিন্দু কি সাধারণ বিন্দু হবে না? কিন্তু এই বিন্দুটা দেখো, এই দুইটা বিন্দু কিন্তু সরলরেখার মধ্যেও আছে, বৃত্তের মধ্যেও আছে, তাহলে এটাই হচ্ছে ছেদবিন্দু বা এরাই হচ্ছে সাধারণ বিন্দু। তাহলে আমরা কিন্তু এখানে ছেদবিন্দুগামী অপর বৃত্তের জন্য কি করতে পারি? খলিফার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি হবে? বৃত্তের ইকুয়েশনটা কত? বৃত্তের ইকুয়েশন হচ্ছে এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা সুন্দরভাবে এখানে লিখে ফেলবা, এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। সরি, 0 লেখার দরকার নাই,
এই বৃত্তের সমীকরণটা লিখলাম যোগ কে ইন্টু সরলরেখার ইকুয়েশনটা লিখবা। সরলরেখার ইকুয়েশনটা কি 2x যোগ 3y যোগ 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার হইতে পারতো যদি আমরা কে এর ভ্যালুটা জানতাম, বাট আমরা এখনো কে এর ভ্যালুটা জানি না। বাট এই ইকুয়েশনটাই হবে আমাদের অ্যান্সার। বাট কে এর ভ্যালুটা যদি তুমি জানো, এন্ড কে এর ভ্যালুটা বের করার জন্য এখানে আরেকটা ইনফরমেশন কিন্তু দেওয়া ছিল, যেটা কি বলা হয়েছিল যে যেই বৃত্তের ইকুয়েশন আমরা বের করব সেই বৃত্তটা কি মূল বিন্দুগামী বলা ছিল না। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা কিন্তু যেই বৃত্ত বের করার কথা সেই বৃত্ত কিন্তু বের করছি, জাস্ট কে এর ভ্যালুটা আমরা এখনো জানতে পারিনি। তাহলে আমরা বলবো যে এই বৃত্তটা কি হবে, এই বৃত্তটা কিন্তু মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী কি হলে কি হবে, এক্স এর জায়গায় 0 ওয়াই এর জায়গায় 0 বসাই দিলে বৃত্তটা স্যাটিসফাই করবে। তাহলে এই বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে এবার আমরা স্যাটিসফাই করাবো। এক্স এর জায়গায় 0 বসাই, 0 স্কয়ার, ওয়াই এর জায়গায় 0 বসাই, 0 স্কয়ার মাইনাস 2 ইন্টু 0 মাইনাস 4 ইন্টু 0 মাইনাস 4 প্লাস কে ইন্টু 2 ইন্টু 0 যোগ 3 ইন্টু 0 যোগ 1 ইজ ইকুয়াল টু 0। সব 0 যদি চলে যায় শুধুমাত্র মাইনাস 4 যোগ কে থাকবে ইজ ইকুয়াল টু 0। তাহলে কে ইজ ইকুয়াল টু কত পাচ্ছ, কে ইজ ইকুয়াল টু পাচ্ছ 4। তাহলে কে ইজ ইকুয়াল টু যদি 4 পাও, তাহলে কে এর ভ্যালুটা যদি উপরের ইকুয়েশনটার মধ্যে বসায় দেই, কে এর মান 4, তাহলে এটাই বেসিক্যালি তোমার কি, এটাই হচ্ছে তোমার সেই বৃত্ত যেই বৃত্তটা প্রশ্নকর্তা বের করতে বলছেন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার বলো তো খলিফার সূত্রটা বুঝতে পারছো কিনা, এবং তার এই ম্যাথ যেটা করলাম ম্যাথটা বুঝতে পারছো কিনা? বুঝছি স্যার। ভাইয়া বুঝছি। ওকে, স্যার সো যারা বুঝতে পারছো, সো আর যারা বুঝতে পারো না তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না থাকলে আমরা ক্লাস আজকে শেষ করে দিব এখানে। আচ্ছা ভাইয়া, এই সো আজকে ক্লাসে যদি কারো, হ্যাঁ বল। ভাই বৃত্তের কি ক্ষেত্রফল সম্পর্কিত কোনো সমস্যা নাই এই চ্যাপ্টারে? বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা আমি এখন পর্যন্ত যে কটা করালাম সেখানে তো পাই নাই, বাট যদি থাকে তাহলে অবশ্যই আমরা করব। ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা মনে হয় আছে, এখানে সামনে আসতে পারে। ঠিক আছে, জ্যা আসতে পারে, অক্ষদ্বয় আসতে পারে, জ্যা এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, এই রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে। দেখা যাক, আমরা সামনে আসলে করব। আচ্ছা আমি তো আসলে ওই আগে থেকে দেখা যে পড়াই, আমি তো যেদিন ক্লাস ওই দিন আর কি বই খুলি, ওই পর্যন্ত যে পর্যন্ত পড়াবো ওই পর্যন্ত দেখে পড়ে। যাই হোক, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আদিব যাও, ভাত খাও, তোমার আম্মু ডাকতেছে। হ্যাঁ আজমান কিছু বলবি? হ্যাঁ, আমি কি ভাইয়া ম্যাট্রিক্স বাদ দিয়ে, আচ্ছা আমাদের জ্যামিতি থেকে কি কি আসবে ভাইয়া? জ্যামিতি থেকে হচ্ছে তোমার ভেক্টর, সরলরেখা, বৃত্ত, এই 3টা চ্যাপ্টার। আর বীজগণিত হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, বিন্যাস সমাবেশ, আর হচ্ছে ফাংশন, এই 3টা চ্যাপ্টার। তাহলে 3 3 হচ্ছে 6। এই 6টা চ্যাপ্টার থেকে তুমি কোশ্চেন পাবা 4টা, যে কোনো 2টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না, 4 সেট কোশ্চেন পাবে, যার মধ্যে তোমাকে 2 সেট বাধ্যতামূলকভাবে অ্যানসার করতে হবে। ওকে, মানে ভাইয়া আমার যদি ম্যাট্রিক্স বাদ দিতে হয় তাহলে বিন্যাস আর সমাবেশ আর হচ্ছে ফাংশন পড়তে হবে। হ্যাঁ ম্যাট্রিক্স যদি বাদ দিতে তাহলে বিন্যাস সমাবেশ আর ফাংশন। আবার এমনও হতে পারে যে তুমি বিন্যাস সমাবেশ, ফাংশন, ম্যাট্রিক্স কোনোটাই করলা না, তারপরে তোমার কোনো সমস্যা হইলো না, কারণ তুমি জ্যামিতি থেকে 2 সেট কোশ্চেন পাবা আর বীজগণিত থেকে 2 সেট কোশ্চেন পাবা। তো তুমি যদি চাও যে তুমি খ বিভাগ থেকে 3 সেট, তো টোটাল হচ্ছে 5 সেট অ্যানসার করতে হবে, বুঝছো? টোটাল 5 সেট। তো 5 সেটের মধ্যে ক বিভাগ হচ্ছে ক বিভাগ আর হচ্ছে খ বিভাগ, তো মিনিমাম 2 সেট অ্যানসার করতে হবে। এরপর যে কোনো এক বিভাগ থেকে তুমি এক সেট এক্সট্রা অ্যানসার করবা। তো ক বিভাগে তোমার কি আছে, বীজগণিত, তুমি চাইলে তুমি বীজগণিত থেকে অ্যানসারই করলা না, ম্যাট্রিক্স নির্ণায়কটাই করলা না, ফাংশন আছে, বীজগণিত হচ্ছে বিন্যাস সমাবেশ, কোনোটাই অ্যানসার করলা না। আর জ্যামিতি থেকে তুমি 2 সেট কোশ্চেন থাকে, 2 সেটই অ্যানসার করলা। ঠিক আছে, জ্যামিতি থেকে 2টাই অ্যানসার করে ফেললা, তাহলে 2 সেট কভার করলো। আর এরপরে আরেকটা বিভাগ আছে কি, ত্রিকোণমিতি আর ক্যালকুলাস। হ্যাঁ, ত্রিকোণমিতি থেকে 2 সেট আর ডিফারেন্সিয়েশন থেকে 1 সেট, ইন্টিগ্রেশন থেকে 1 সেট, অথবা মিলাজিলা থাকে। ঠিক আছে, তো ওইখান থেকে তুমি 4 সেট থেকে তুমি 3 সেট অ্যানসার করে ফেললা, তাহলে তোমার 5 সেট হয়ে গেল। সো এটা করা যাইতে পারে আর কি, যে যেভাবে চিন্তা করে। যেন আমি যখন ইন্টার পরীক্ষা দেই তখন আমি ইন্টিগ্রেশন বাদ দিয়েছিলাম। হ্যাঁ বলো, ম্যাট্রিক্স বাদ রেখে দেই। ম্যাট্রিক্স অ্যাডমিশন, ম্যাট্রিক্স জিনিসটা অ্যাডমিশনের জন্য রেখে দিলেও কোনো সমস্যা নেই, ম্যাট্রিক্স থেকে অ্যাডমিশনে তেমন কোনো প্রশ্নই আসে না। আমি না শুনে ম্যাট্রিক্সটা রাখতে চাচ্ছি না, আমি রাখতে চাচ্ছি আসলে হইতেছে ওই যে নির্ণায়ক। ও মানে নির্ণায়কটা তুমি অ্যাডমিশনের জন্য রেখে দিবা, তাই তো? হ্যাঁ মানে ওই যে বুঝছেন না ভাই, ওই যে নিয়মগুলো মনে রাখতে হয়, কোনটা কোন রো কোন কলাম দিয়ে। নির্ণায়কে একটু ঝামেলা আছে, তুমি হয়তো বা রেখে দিতে পারো, তবে এটা
মাথায় রেখো যে আমি হচ্ছে এয়ার টাইমে করাবো, মানে আমাদের বই শেষ হয়ে গেলে আমি টেস্ট পেপার সলভ করবো, তখন আমি নির্ণায়কের প্রবলেম গুলো তখন আবার সলভ করবো, তখন এক দেখে নিতে পারো। যদি কমন চলে আসে কোনো কিছু একদম ডিরেক্ট পারবা এমন কিছু প্রবলেম চলে আসে তাহলে দিলা, নাহলে তোমার হাতে কিন্তু অসংখ্য অপশন আছে, তুমি দেখো কতগুলো অপশন। তুমি চাইলে জ্যামিতি, যেহেতু তুমি ভেক্টর খুব ভালোভাবে পড়ছো, তোমার আর সরল রেখা বৃত্ত যদি হয় তাহলে তুমি 3 সেট, তুমি তো এখানে 2 সেট পাবাই। আর ম্যাট্রিক্স থেকে এমনও হয় অনেক সময় যে নির্ণায়ক থেকে কোশ্চেন না আসে, ম্যাট্রিক্স থেকে কোশ্চেন চলে আসতে পারে, তো তুমি এখানে ম্যাট্রিক্স থেকে কমন পাবা। আর ওইখানে আরেকটা গ্রুপে তো তোমার অপশন আছে 4 সেট, ওইখান থেকে যে কোনো 2 সেট বা 3 সেট, তো সমস্যা হবে না খুব বেশি। যদি Thank you, বাদ ভাইয়া। দিতে চাচ্ছো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে, তো আজকে ক্লাসে পর্যন্তই। আসসালামু আলাইকুম ভাইয়া।